ভিতরে চলে আসে, সে কোনোদিনও আর সুস্থ থাকতে পারে না। সে অসুস্থতা সকাল দুপুর রাত সব সময় সে বলবে যে আমি অসুস্থ, ভালো লাগছিস না কিছু। তার পৃথিবীর ভালো লাগা বলতে তার কাছে আর কিছু থাকবে না। বুরাক্স এমনই একটা ঔষধ, তো সেই ঔষধটা আপনারা পাইছেন। যেহেতু কমন ডিজিজ, এই রোগটা সব মহিলাদের হয়, আপনারা মহিলাদের দেবেন, কোনো সাইড ইফেক্ট নেই, যেহেতু ওটা ডোজ তৈরি করা আছে ওর ভিতরে, সূক্ষ্ম মাত্রা দেওয়াই রয়েছে, সমস্যা নেই। চোখ বুঝে দেবেন, কোনো ক্ষতি হবে না। আর একটা ঔষধ আমি পড়াইছি গত 1 ক্লাস আগে মনে হয়, আর্সেনিক অ্যালবাম। তা আপনারা আর্সেনিক অ্যালবামটা যেভাবে আমি পড়াইছি ওটা দেখবেন, আর এখানে যে আমাদের নির্দেশিকা দেওয়া হয়েছে, এই নির্দেশিকায় যেভাবে লেখা আছে ওইভাবে দেবেন, কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে এমন কাজ আমরা করব না আপনাদেরকে, সেইভাবে দেবেন, দিলে দেখবেন কাজ হবে, মিস হয় না, কাজ হবেই হবে। আমাদের এক স্যার গতকাল বলতেছেন বাগারপাড়া, যে স্যার আমার ওই আগের স্যারেরা ওষুধ দিলেন প্লাস্টিকের শিশিতে, ছোট্ট ড্রামে, তো ওর ভিতরে সবাই ওষুধ বেশি পড়ার কারণে গলি গেছে, আঠালো হয়ে গেছে। তা বললো কি আমি কিছু দিয়ে খুঁচাই পানির সাথে দিই, তাও কাজ হয়। তাহলে ঔষধ তো আর বেইমানি করে না, ও তো মাত্রা দেওয়াই রয়েছে ওর ভিতরে, হয়তো বা গলবুজগুলো গলি গেছে, তো ভালো কাজ করি বলে, খুব ভালো কাজ করে। অর্থাৎ এ কিন্তু ভালো জিনিস। আমাদের চেম্বারেও রয়েছে এরকম, আমি 27 বছরের ডাক্তার, আমার চেম্বারেও রয়েছে এরকম করা। দেখা যাচ্ছে কিছু কিছু ওষুধ উড়িয়ে যায়, এভাবে সংরক্ষণ করলে ওষুধগুলো ভালো। এবং চিনির বড়ি বলে একে বাংলায়, চিনির বড়িতে ঔষধ রাখার একটা ভালো উপায়, তাহলে ঔষধ নষ্ট হয় না। দেখা যায় একটা ঔষধ, এমন ঔষধ আছে যে আমরা চেম্বারে রাখলে নষ্ট হয়ে যায়, উড়িয়ে যায়। এই ঔষধটা আমি কিভাবে রাখবো দীর্ঘদিন? আপনার রুগী আসছিস না, 1 বছরও ওই রুগী আসবে না, কিন্তু ঔষধ তো থাকবে না। কিন্তু এর পদ্ধতি হলো এটা। এর মানে এই না যে এখানে এটা ভুল, এটা একটা সব ভালো উপায়। আমাদের শ্রদ্ধেয় স্যার ছিলেন ডাক্তার খোরশেদ আলম, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ, তিনিও এই ব্যবস্থাপনায় চিকিৎসা দিতেন। তারপর আমাদের নসর স্যার ছিলেন, তিনিও এইভাবে চিকিৎসা দিতেন। তারপরে আছেন ডাল মিলের ওখানে চাষড়া ডাক্তার আব্দুর রহমান স্যার, উনিও এই মতে চিকিৎসা দেন। অর্থাৎ ভালো ডাক্তার যারা আছেন, সিনিয়র ডাক্তাররা কিন্তু এইভাবে ডাক্তারি করেন। আর যারা জুনিয়র ডাক্তার আছে, ফাইল পেশা ডাক্তার আছে না, নাম আর বলতে যাচ্ছি নি, সিএ বাক নিয়ে যা লাগে, ঠিক না? সিএ বাক নিয়ে ওষুধ নিয়ে আসা যাবে না, তাহলে কাজ হবে না। আমরা হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ বুক পকেটে নিয়ে আসাই যথেষ্ট। বেশি ওষুধ দিলে কিন্তু রোগ সারে না। যাই হোক, আমরা আজকে প্রত্যেক দিনকের মতন আজকেও একটা ঔষধ আমরা বোর্ডে লিখেছি। প্রত্যেক দিন একটা ঔষধ আমরা আলোচনা করে থাকি। আজকে ঔষধ আলোচনা করব আমরা হিপাস সালফার। হিপাস সালফার ঔষধের কোন শ্রেণীর রুগীকে আমরা ব্যবহার করব, কোন লক্ষণের উপর আমরা হিপাস সালফার প্রয়োগ করব, সেই সম্পর্কে আমাদের আজকের আলোচনা। তো হিপাস সালফারের আজকের এই শীতের আগমন, শীতকালীন মেডিসিন, শীতকালের শীতের তীব্রতায় মানুষ কিন্তু অসুস্থ হয়। শীতে মানুষের অনেক সমস্যার সৃষ্টি হয়। ম্যাক্সিমাম লোক আমি দেখেছি যে শীতকাল পড়লে তারা খুব কষ্ট পায়, যে আমার শীত আসলে এই সমস্ত রোগ হয়, শীত আসলে আমি সহ্য করতে পারি না। তাদেরকে কিন্তু আমরা কিছু ঔষধ, সিজনাল ঔষধ হিসাবে আমরা ব্যবহার করি। তার মধ্যেই অন্যতম কিন্তু হিপাস সালফার। ঠিক সময়ের সাথে আমরা মেডিসিনগুলো আপনাদের পড়াচ্ছি সময় উপযোগী করে। এবং হিপাস সালফারকে চিনতে হলে আমরা মানুষ, প্রত্যেক দিন আমি বলি যে মানুষের কত রূপরেখা আছে, মানুষের কত চারিত্রিক বৈশিষ্ট্য আছে, মানুষের কতগুলো ভালো মন্দ গুণ আছে, সব মানুষের ভিতরে আছে। সেই গুণগুলো আমরা কিন্তু ঔষধের ভিতর দিয়ে খুঁজে পাই। আমরা গত যে ঔষধগুলো পড়েছি, প্রত্যেকটা ঔষধের ভিতরে কিন্তু কতগুলো ভালো দিক মন্দ দিক আমরা ফুটায় তুলেছি। আজকে হিপাস সালফারের ভিতরে আমরা এরকম দেখব, সেটা আমি এখন পড়তে যাব। হিপাস সালফারের কথা আমরা শুনি, তারপর লিখে দেব। হিপাস সালফার রোগী হলো, প্রথম কথা হলো
লেখা থাকবে, দেখুন বইতে লেখা আছে পারদের অপব্যবহারজনিত রোগে ব্যবহৃত হয়। পারদের অপব্যবহার। এখন কিন্তু পারদ কেউ খায় না, এখন গাঁজা খায়, তাই না? এখন বাংলাদেশ তো ছেয়ে গেছে পুরোটাই। এমন কোনো স্কুল কলেজের স্টুডেন্ট নেই, চার রাস্তার মোড়ে বসে হোক বা অন্য কোনো ফাঁকা জায়গায় হোক, বসে বসে দেখা যাচ্ছে ওরা বন্ধুদের নিয়ে আড্ডা করে, ওই সমস্ত খায়, ঠিক না? এখন কিন্তু একেবারে সরকার ব্যাপক নিয়ে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আসলে খুব কষ্টকর। এটা সামাজিক ব্যাধিতে রূপ লাভ করেছে। তো আমরা একসময় শুনেছি যে পারদের অপব্যবহার, অর্থাৎ পারদকে যারা অপব্যবহার করেছে তারা কিন্তু একরকমের রোগে আক্রান্ত হয়। তখন আমরা হিফাজ সালফার দিয়ে ট্রিটমেন্ট করি। সে পারদের অপব্যবহার এখন কিন্তু কেউ করে না, এখন পারদ কেউ খায় না, এখন অন্য কিছু খায়। কালে কালে বিভিন্ন জিনিস আসে, মানুষ খায়। আমরা যেহেতু খাই না, আমরা বুঝি না ও সমস্ত। আমরা কোনো নেশা করি না, আমাদের কোনো নেশা নাই। আমরা শুধু যা সৃষ্টিকর্তার নিয়ামত আছেন, যা খাওয়ার দরকার সেগুলোই খাই, ওই জাতীয় কোনো কিছু খাই না। হ্যাঁ, যেগুলো খাওয়ার কথা আছে সেগুলো খাই, ফ্রেশ কথা। তো দেখেন, আমি কয়েকদিন আগে বোর্ডে লিখেছিলাম যে কাটা ফুটার ন্যায় ব্যথা, কাটা ফুটাচ্ছে, এই হিফাজ সালফার লিখে দিয়েছিলাম। কাটা ফুটার ন্যায় ব্যথা এবং স্পর্শকাতরতা, এখানে থাকবে স্পর্শকাতরতা, কাটা ফুটার ন্যায় ব্যথা এবং শীতকালে রুগীর এত শীত লাগে যে শীতের ওই ঠান্ডা বাতাস গায়ে লাগলেও সে অসুস্থ বোধ করে। গলায় লাগলে মনে হয় টনসিলাইটিস বৃদ্ধি পেয়েছে, কানে লাগলে মনে হয় কান কামড়ানো শুরু হয়ে গেছে, যদি খুব বেশি পেটে লাগে পেট ব্যথা করতে পারে, ঠিক আছে? মাথায় লাগলে, কোথাও লাগলে দেখা যায় সর্দি নেমে যেতে পারে। এবং আপনার তার যেখানে ব্যথা হবে সেই ব্যথাগুলো কিন্তু খুব স্পর্শকাতরতা, হাত ছোঁয়াতে দেবে না, হাত ছোঁয়ানো যাবে না, এত ব্যথা হবে যে হাত দেওয়ার আগে সে কষ্ট পাবে, মানে সেখানে হাত দিতে দেবেন তার ভিতরে সে কষ্ট পেয়ে যাবে। এখানে স্পর্শকাতরতা আছে। সালফারের রোগী আপনার আর একটা বড় লক্ষণ আছে, সেটা হলো এই যে এই রোগী দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, তারা কোথাও না কোনো জায়গায় আগুন লাগাই দিতে খুব পছন্দ বোধ করে, আছে না এরকম? আগুন লাগাই দেয় না, তা বিচলির গাদায় দিক, ঘরের দিক, আর পেট্রোল বোমা মারুক। দেখা যাচ্ছে আমরা তো মানুষ, আমি যখন আমরা পত্রিকায়ও দেখি, যে একজনের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এরকম কথা শোনা যায় না? প্রায় শোনা যায়। তাহলে এই যে ব্যক্তি আগুনে পোড়াতে গেল, আমি তো পারতেছি না, আপনি পারতেছেন না, সে পারলো, তাহলে ওই হিফাজ সালফারের রোগী। ওর বিচলি গাদায় একটু আগুন লাগাই দিলে, ওর ঘরে একটু আগুন লাগাই দিলে, ওকে পেট্রোল বোমা মারিয়ে আগুন দিয়ে পোড়ায় দেওয়া হলো, অর্থাৎ এই হিফাজ সালফারের আওতায়। এই হিফাজ সালফারের রোগীরা এরকম মন তৈরি করে ফেলায়, মন স্থির করে যে মানুষকে আগুনে পোড়ায় দেব, আগুন নিয়ে কাউকে ধ্বংস করব, এই ধরনের মনোভাব থাকে হিফাজ সালফারের রোগীর। হিফাজ সালফারের রোগীর আরও কিছু কাহিনী আছে, সেটা হলো আপনার যখন খুব বেশি ঠান্ডা বোধ হয়, ঠান্ডা লাগার আগেই তার টনসিলাইটিসটাই আপনার দেখা দেবে, আর শীতকালীন যখন ঠান্ডা লাগবে তখন বুকের ভিতরে একরকম সর্দি জমে যাবে। এই সর্দিটা শাসা শব্দ হবে, সর্দিটা চেপে যাবে, চেপে গেলে দেখা যাচ্ছে বুকের ভিতরে একরকম শব্দ সৃষ্টি হবে, শাসা শব্দ। এই শব্দগুলো আপনার এই হিফাজ সালফার যদি নিম্নক্রম ব্যবহার করে সেটা সেখান থেকে বের করে দেবে। এবং হিফাজ সালফারের আর একটা বড় লক্ষণ আছে, সেটা হলো শিশুদের ক্ষেত্রে আমরা বলবো, শিশুরা দেখা যাচ্ছে কখনো কখনো অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারকে দেখাতে দেয় না, শিশু ভয় পায়।
জড়সড় হয়ে যায় ডাক্তার দেখলে, বুঝতে পারছেন? এরা হিপা সালফারের রোগী। হিপা সালফারের রোগী রাত্রে যখন ঘুমাতে যায়, জানলার যে ফাঁকাগুলো আছে, দরজার ফাঁকাগুলো আছে, ওখানে কিন্তু কাগজ গুঁজে যায় যাতে বাতাস, বাইরের বাতাস না ভিতরে ঢোকে। ঠান্ডা বাতাসে সহ্য করতে পারে না। এই হিপা সালফারের, এই ছিল হিপা সালফারের রোগীর চেনার উপায়। এবং কথা থাকবে স্পর্শকাতরতা, কাটা ফোটানো ব্যথা, এবং সে কোথাও না কোথাও আগুন ধরা দিতে ইচ্ছা বোধ করবে। তার কষ্ট হয় না, আপনার গায়েও দিতে পারে, আমার গায়েও দিতে পারবে, সমস্যা নাই। আছে না? ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন। এবং এরা ডাক্তার ভয় পায়, ডাক্তারদের কাছে যেতে ভয় পায়, ডাক্তার কাছে যাব না, বাসে উঠতেও চায় না, কোনো অপরিচিত লোক দেখলেও সে ভয় পায়, জড়সড় হয়ে যায়। ডাক্তারের কাছে তো যাওয়াই যাবে না তার নিজে, ডাক্তারের বাড়ির কথা বলে ভয় পেয়ে যায়। অনেক প্রলোভন দেখাতে যে চলো ডাক্তারের কাছে গেলে মিষ্টি দিবেন, অমুক দেবেন তমুক দেবেন বলি ডাক্তারের কাছে নিয়ে যায়। এরা হিপা সালফারের রোগী। যেখানে আছে স্পর্শকাতরতা, যেখানে আছে ঠান্ডায় বৃদ্ধি, যেখানে আছে ঠান্ডা বাতাস লাগার সঙ্গে সঙ্গে রোগ বৃদ্ধি হয়, যেখানে আছে শীতে বৃদ্ধি, যেখানে আছে আপনার কাটা ফোটার ন্যায় ব্যথা, এই জাতীয় সমস্যা যখন আমরা শুনবো, সেখানে আমরা হিপা সালফার মনে বোধ করবো, যেটা হিপা সালফারের রোগী। তো আমরা এখন খাতায় লিখতে পারি, আমরা এখন খাতায় লিখতে পারি। ঘুম আসতেছে সব, কারণ কি? হিপা সালফার আমরা সেই কায়দায় লিখে দেব। এখন আমরা হিপা সালফার লিখি। না না না, ন্যাকটাম সালফেট শীতকালীন ঠান্ডা না, এখানে বাতাস লাগার কথা আছে। এবং স্পর্শকাতরতা, ন্যাকটাম সালফে স্পর্শকাতরতা নেই, কাটা ফোটার কথাও নেই, এবং আগুন ধরাতে যায় না। বোঝা গেল? লেখেন, এই একটু পার্থক্য আছে। লেখেন, লেখেন স্পর্শকাতর ব্যথা, স্পর্শকাতরতা বা স্পর্শকাতর ব্যথা, স্পর্শকাতর ব্যথা। তারপরে মনে করেন কাটা ফোটার ন্যায় ব্যথা, কাটা ফোটার ন্যায় ব্যথা। লিখেছেন? কাটা ফোটার ন্যায় ব্যথা, তারপর লেখেন ঠান্ডা বাতাস বা শীতকালীন শীতে বৃদ্ধি, ঠান্ডা বাতাস লাগলে বৃদ্ধি বা শীতে বৃদ্ধি, ঠান্ডা বাতাস লাগলে বৃদ্ধি বা শীতে বৃদ্ধি। লিখেছেন? তারপর লেখেন সকল দান। তারপর লেখেন যে খুব বেশি খুশি খাওয়ার পরে পেটের পীড়া। একটা পয়েন্ট দেন এখানে, খুব বেশি খুশি খাওয়ার পরেও পেটের পীড়া। লিখেছেন? লেখেন শরীরের কোথাও সামান্যতম ক্ষতের সৃষ্টি হলে সেখানে পুষ সৃষ্টি হয়। হ্যাঁ, শরীরের কোথাও ক্ষতের সৃষ্টি হলে সেখানে পুষ সৃষ্টি হয়। তারপর লেখেন, আবার লেখেন পুজ উৎপাদনে,
পুঁজ উৎপাদনে ইহা ব্যবহার করা হয়। যেখানে পুঁজ সৃষ্টি হয় বা উৎপাদন হয়, যেখানে পুঁজ হয়ে গেছে বুঝতে তাহলে হিফাজ সালফার সেখানে পুঁজ উৎপাদনে হিফাজ সালফার ব্যবহার করা হয়। পুঁজ উৎপাদনে হ্যাঁ পুঁজ জন্মাই গেছে, দেখা যাচ্ছে পুঁজ জন্মাই গেছে, সেখানে আপনার হিফাজ হাত দিতে দেবেন। স্পর্শ কত ব্যথা হয় না, পুঁজ হলে কিন্তু ব্যথা হয়। পুঁজ হলে বুঝতে হবে ওখানে ব্যথা, এত ব্যথা যে হাত দিতে দিচ্ছে, হাত ছোঁয়াতে দিচ্ছে না, বুঝতে হবে ওখানে নিশ্চয়ই পুঁজ জন্মাইছে। না, পুঁজ উৎপাদন হলে সেখানে হিফাজ সালফার ব্যবহার করা হয়, কথাটা লিখতে হবে। পুঁজ উৎপাদন হলে, কোনো জায়গায় পুঁজ উৎপাদন হলে হিফাজ সালফার ব্যবহার করতে হবে। আমি ক্লিয়ার করে দিলাম বাংলা। উৎপাদন মানে জন্মানো, সৃষ্টি হওয়া, তৈরি হওয়া, ঠিক আছে? হ্যাঁ পুঁজ হলে, কিন্তু নিবারণটা আগে হবে না। পুঁজ যখন হবে তখন ব্যবহার করতে হবে, তারপর নিবারণ কি হবে না সে ওষুধ বুঝুক, ঠিক না? আমরা আগে যখন পুঁজ উৎপাদন হবে সেখানে মনে করেন আপনি এখন একটা ফোড়া চিকিৎসা করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে অলরেডি তার ভিতরে পুঁজই বসে রয়েছে, সেখানে আপনি কি দেবেন? এই দেখেন, তাহলে এবার বুঝে গেছেন কেসটা। মনে করেন আপনি গেছেন একটা বাঁশ আনতে আপনার কুঞ্চিতে ছেলে গেছে, পরের দিন দেখা যাচ্ছে যেমনি যেমনি ছেলে গেছে সেমনি ঠিকই পুঁজ হয়ে গেছে। কি একজনের নখে আপনার দাগ কেটে গেছে, ঠিক সেমনি পুঁজ হয়ে গেছে, তাহলে কি বুঝে দিব? এবার দেখেন চিনার উপায়গুলো আমি লিখিনি, অনেক ক্ষতার সৃষ্টি হলে সেখানে পুঁজ সৃষ্টি হয়, সেক্ষেত্রে হিফাজ সালফার। তারপর লিখেন আদ্য একটা কথা লেখেন, হিফাজ সালফার রোগী আগুন ধরা দিতে পছন্দ করে। হিফাজ সালফার রোগী আগুন ধরা দিতে পছন্দ করে, এগুলো কিন্তু আছে আমাদের সমাজে। আমরা যা আছে তাই আপনাদের পড়াই, যা নাই তাই আমরা পড়াইনি, আর তাদেরকে নিয়ে আমাদের চিকিৎসা। মানুষের ভিতরে যা আছে তাই আমাদের চিকিৎসা। হিফাজ সালফার রোগী কোথাও আগুন ধরা দিতে পছন্দ করে, ভালোবাসে, তাই না? আমি খুব ছোট অবস্থা, বুঝছেন, খুবই ছোট, মাঠে গেছি, মাঠেতে আসতেছি বেশ এতটুকু, তাই আমার সাথে বেশ আমিনপুর নামে আমাদের পাশে একটা গ্রাম আছে, আমিনপুরে একটু দূর দূরান্ত সব সময় ওই ওখানকে দুজন একটা আমাদের সঙ্গে খেলা করতে, বাড়ি যাওয়ার সময় ও ম্যাচ কিনে নিয়ে ঘুরে বেড়ায়। তোর কাছে ম্যাচ থাকে কেন? দেখি ওই বিশালি গাদায় পল গাদা আগুন ধরাই যাচ্ছে, তুই করিস কেন? মানুষ আনি রেখেছে, কষ্ট একটু ভালো লাগে, আমি বললাম ভালো লাগলে তবে না, সে তো কষ্ট করে এ সমস্ত করে রেখি, তুই তো আগুন ধরা দিল কার সারা, একটা শ্রেণী আছে। এগুলো মানুষ দেখেন কত কিছু করে, আর মানুষের এই কর্মকাণ্ডগুলোই কিন্তু রোগ, আর এই রোগটা ট্রিটমেন্ট হবে এই ঔষধে। এই তথ্য উপাত্তগুলো আমাদের জোগাড় করে ট্রিটমেন্ট করতে পারলে আমরা ভালো ডাক্তারের কাতারে চলে যাব, ঠিক তো? তাহলে আমরা এবার চিকিৎসা লিখি, প্রথমে ফোড়া দিয়ে শুরু করব। ফোড়ার কথাটা লিখবো, 1 নম্বর লেখেন ফোড়া, প্রথম পয়েন্ট। ফোড়া লেখেন, বসাতে লেখেন, বসাই নি আগে, তারপর পরের পয়েন্টে পাকাই দিবেন। আরো একটা ওষুধ পড়াইলাম বেলেডোনা আছে, এরকম কিছু কথা, তাই না? হ্যাঁ, লেখেন ফোড়া বসাইতে লিখেছেন, লেখেন 1M লিখে 2 মাত্রা দেন, 1M 2 মাত্রা, একদিনে 2 মাত্রা লেখেন, একদিনে 2 মাত্রা দিলে ফোড়া বসে যায়। একটু যদি লিখতেবেন, যদি ফোড়া ত্বকের নিচেই থাকে, মানে ব্যাখ্যাটা পরে লেখেন, লিখেছেন? ঠিক, যদি ত্বকের নিচেই থাকে সেই ক্ষেত্রে বসে যাবে, ত্বকের নিচে থাকে, লিখেছেন? 2 মাত্রা দিলে আর লাগবে না, বলবে ডাক্তার আমার তো আর ব্যথা নেই, আমি কমপ্লিট। 2 নম্বরে যান, ফোড়া ফাটাইতে
3x অথবা 6, যদিও আমি 3x কথাটা লিখিনি, তারপর আমি দিয়ে দিলাম। 3x পাওয়া যায় না, এই জন্য লিখি না। 3x অথবা 6 পাওয়ার 6 শক্তি, ওই দেখেন লেখা আছে 6 শক্তি। লেখেন, আগে লিখে নেন। লেখেন যদি ফোড়া ত্বকের উপরে উঠে যায়, আপনি লেখেন আগে ওটা লেখেন, আমি যেটা বলি সেটা লেখেন, তারপর আমি বলি দিবা না, লেখেন। হ্যাঁ, ত্বকের উপরে উঠে যায়। যদি ফোড়া ত্বকের উপরে উঠে যায়, বড় হয়ে যায়, বা পুষ সৃষ্টি হয়ে যায়, লেখেন বা পুষ জন্মায় গেলে, বা পুষ জন্মায় গেলে। লিখেছেন? লেখেন 4 মাত্রা, প্রথম দিনেই পুষ বের হয়ে যায়। 6 অথবা 3x, অথবা 3x অথবা 6, একদিনে 4 মাত্রা খেলে আর লাগে না, পুষ বের হয়ে যাবে, ফেটে যাবে। লিখেছেন? হ্যাঁ, বা 6x অথবা 3x, 6ই ভালো। তারপর দ্বিতীয় 3 নম্বর পয়েন্টে যান। 3 নম্বর পয়েন্ট, 4 মাত্রা। 4 মাত্রা সেবন করিলে ফোড়া ফেটে পুষ বেরিয়ে যাবে। হ্যাঁ, প্রথম ডোজেই বেরিয়ে যায়। এত ফোড়া ফাটাতে এত উস্তাদে, একদিনে আর লাগে না তো। প্রথম 2-1 মাত্রায় ফেটে যাবে, তারপরও 4 ব্যাং মাত্রা দিয়ে দিলাম যে হাতে থাক। লিখেছেন? তারপর যান কত নম্বর পয়েন্ট? 3 নম্বরে চলে যান। ঘুম পড়লে হবে না, 3 নম্বরে যান। 3 নম্বরে যান, কান পাকা বা কানে পুজ হওয়া। কান পাকা বা পুজ হওয়া, কান পাকা বা পুজ হওয়া। লিখেছেন? লেখেন স্পর্শকাতর ব্যথার সহিত স্পর্শকাতর ব্যথার সহিত পুজ থাকিলে অনেম 2 মাত্রা দিয়ে, অনেম 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করতে হবে। দ্বিতীয় দিন রোগী এসে বলবে ডাক্তার সাহেব আমার কোমা শুরু হয়ে গেছে। লিখেছেন? তারপর পয়েন্ট যান, অনেম 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করবে। 14 দিন অপেক্ষা করলে দেখা যাচ্ছে ওর কানের পুষ শুকায় যাবে এবং ব্যথা থাকবে না। দ্রুত কাজ করে, সব ওষুধ দেরি করে না বেশি। তারপর যান পরবর্তী পয়েন্ট 4, টনসিলাইটিস। টনসিলাইটিস প্রদাহ। লিখেছেন? লেখেন কাটা ফুটার ন্যায় বা স্পর্শকাতর ব্যথাযুক্ত, কাটা ফুটার ন্যায় বা স্পর্শকাতর ব্যথাযুক্ত টনসিলের ব্যথায়, ব্যথাযুক্ত টনসিলের ব্যথায়, টনসিলের ব্যথায় অনেম অথবা 10m 1-2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করতে হবে। অনেম অথবা 10m 1-2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করবে। হ্যাঁ, 1 মাত্রা অথবা 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করবে। হ্যাঁ, 1m অথবা 10m, কথাটা লেখেন। ঠিক আছে?
তারপর লেখেন হ্যাঁ 1 মাত্রা অথবা 2 মাত্রা। তারপর 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট লেখেন শুধু গলায় ব্যথা লেখেন, গলায় ব্যথা, গলায় ব্যথা লিখেছেন। এখানে কিন্তু টনসিল না, সাধারণ গলার ব্যথা হয় না মানুষের। দেখেন কাটা ফুটার ন্যায় ব্যথা হইলে, কাটা ফুটার ন্যায় ব্যথা হলে বা ঠান্ডায় বৃদ্ধি হইলে, কাটা ফুটার ন্যায় ব্যথা থাকিলে বা ঠান্ডায় বৃদ্ধি হইলে অনেম 2 মাত্রায় যথেষ্ট, অনেম 2 মাত্রায় যথেষ্ট, আর লাগে না। দেখেছেন? তারপর কত নম্বর পয়েন্ট? 6 দান, গলায় মাছের কাটা ফুটিলে, গলায় মাছের কাটা ফুটিলে একটা পয়েন্ট দেন। লিখেছেন? লেখেন এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে 200 শক্তি 1 সপ্তাহ 7 দিন 1 মাত্রা করি, 1 মাত্রা করি 7 দিন, প্রতিদিন একবার করে খাবে। 1 মাত্রা করি 7 দিন, কাটা বের হয়ে যায়। কথাটা লেখেন, কাটা বের হয়ে যায়। লিখেছেন? ঠিক, তারপর লেখেন জি ফোটে না, পুঁটি মাছ কিনা যাবে না বলো বাজার থেকে, তাই না? বাজি করলে একটু কাঁটাটা ভেঙে যায় তাড়াতাড়ি, তাই না? তবে সাবধান, আসলে একটু সাবধানের সাথে খাওয়া। কিন্তু একবার গলায় ফুটলে সে খুব কষ্ট হয়, সারাদিন মনে পড়ে জায়গার কথা, সারাক্ষণ ও অন্তরটা ওখানে থাকে। সেটা ছাড়তে হবে, কিন্তু আমাদের মেডিসিনে যে পাওয়ারটা তাই বললাম। তারপর লেখেন পুঁজযুক্ত ক্ষত, পুঁজযুক্ত ক্ষত, পুঁজযুক্ত মানে ক্ষতের ভিতরে পুঁজ আছে, শুকাচ্ছে না, পুঁজযুক্ত ক্ষত। লেখেন এই ক্ষেত্রে অনেম 2 মাত্রায় যথেষ্ট, শুকিয়ে যাবে। অনেম 2 মাত্রায় যথেষ্ট, আর লাগে না। হ্যাঁ একদিনে যথেষ্ট। লিখেছেন? তারপর লেখেন, তারপর লেখেন অশ্ব বা ভগন্দরে পুজ, অশ্ব বা ভগন্দরে পুজজনিত ব্যথা। অশ্ব ভগন্দরে পুজ হয় না, পাকে, সেই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে অনেম 2 মাত্রা, 7 দিন অপেক্ষা করতে হবে। 7 দিন, 7 দিন পর রোগী আবার আসবে, অবস্থার কথা জানাবে। 7 দিনে 2 মাত্রা 1 সপ্তাহ পর আবার আসবে। না, যদি ওর ভালো কাজ হতে থাকে তাহলে আপনি আর শক্তি চেঞ্জ করবেন না, ফাইটাম দিয়ে বাড়ি ফাটা দেবেন। যদি বলে আর ভালো কাজ হচ্ছে না, তখন আমি টেনে মেরে দেবেন। না, ঠিক আছে, না, কাজ হতে লাগলে ডিস্টার্ব করা যাবে না, ব্যাঘাত ঘটতে তাহলে ব্যাঘাত করা যাবে না কোনো কায়দায়। তারপর লেখেন তারপর লেখেন
তারপর লেখেন কি লিখি আমরা, কি লিখলাম ওটা? হ্যাঁ, ডোজ দিয়ে দিছি। তারপর লেখেন আঙ্গুলহড়া, আঙ্গুলহড়া, আঙ্গুলহড়ায় পুষ সৃষ্টি হইলে, আঙ্গুলহড়ায় পুষ সৃষ্টি হইলে সদ্যরই, আবার সদ্য পয়েন্ট আপনাদের, এর থেকে নগদ পয়েন্ট আর হয় না। লিখেছেন 6 পাওয়ার 4 মাত্রায় পুষ বের হয়ে, 6 পাওয়ার 4 মাত্রা দিলে পুষ বের হয়ে সুস্থ হয়। হ্যাঁ, 4 মাত্রায় পুষ বের হয়ে যাওয়া মানে ও ভালো হয়ে যাওয়া সারা। আঙ্গুলহড়ার পুষ বের হয়ে যাওয়া মানে ও বেশি গেল, 4 মাত্রায় যথেষ্ট। লিখেছেন কমপ্লিট। তারপর লেখেন দাঁতের মাড়িতে পুষ জন্মাইলে, দাঁতের মাড়িতে পুষ জন্মাইলে আরেকটা পয়েন্ট। লেখেন 200 শক্তি, দিনে 2 মাত্রা, 7 দিন। 200 শক্তি দিনে 2 মাত্রা, 7 দিন। হ্যাঁ, 7 দিন খাওয়া যাবে, একটানা 7 দিন চলবে 2 মাত্রা করে। তারপর লেখেন গ্যাংগ্রিনের ক্ষতে পুষ সৃষ্টি হইলে, গ্যাংগ্রিনের ক্ষতে পুষ সৃষ্টি হইলে গ্যাংগ্রিনের ক্ষতে পুষ সৃষ্টি হইলে দেখেছেন অনেম 2 মাত্রা, প্রয়োজনে উচ্চ শক্তি, অনেম 2 মাত্রা, প্রয়োজনে উচ্চ শক্তি। হ্যাঁ, একদিনে 2 মাত্রা দিয়ে 7 দিন অপেক্ষা করে যদি এর পরে লাগে আরো উচ্চ শক্তি মারা লাগবে এখানে। 2 মাত্রা প্রথম দিন, একদিনে 2 মাত্রা দিয়ে 7 দিন অপেক্ষা করবে, প্রয়োজনে উচ্চ শক্তি যদি আরো লাগে। লিখেছেন? তারপরে লেখেন তারপর লেখেন কার্বঙ্কল, কার্বঙ্কল চেনেন? একাধিক মুখ হয় যখন ফোড়াই, কার্বঙ্কলে পুজ, তাই লেখেন কার্বঙ্কল, কার্বঙ্কল, কল, কার্বঙ্কল লেখেন। হ্যাঁ, ওখানে পুজ হইলে 200 শক্তি, দিনে 3 মাত্রা, 3 দিন, দিনে 3 দিন খাবে, দিনে 3 বা 3 দিন, 3 দিন। লিখেছেন? কার্বঙ্কল দেখেন অসংখ্য মুখ হয় যেসব ফোড়ায়, একে বলা হয় কার্বঙ্কল, সেটা কিন্তু ফোড়া না, সেটাকে বলা হবে কার্বঙ্কল। অত্যন্ত জ্বালা হয়, এত জ্বালা করে রুগী জ্বালায়, মোটামুটি কথা বাড়িতে থাকা যায় না। এখন এগুলো কম হয়, কেন জানেন? আগে মানুষের বেশি হতো কার্বঙ্কল, এখন মানুষের কার্বঙ্কল কম হওয়ার অনেক কারণ, শিক্ষা ব্যবস্থার উন্নত শিক্ষা ব্যবস্থার কারণে। দেখেন আজকের দিনেও আমাদের সরকার কিন্তু বারবার হাত ধোয়ার কথা বলতেছেন,
তাই না? পরিষ্কার পরিচ্ছন্নতা, আগের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কম থাকতো, এই জন্য ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, জন্ডিস, কৃমি, এছাড়া কার্বঙ্কল, খোস পাছড়া, এ কিন্তু অপরিষ্কার জনিত রোগের কথা বললাম সব। যখন কার্বঙ্কল হয়, মানুষ দূষিত জায়গায় বসবাস করে, ড্রেন, পচা, দুর্গন্ধ এই জাতীয় এলাকায় যখন বসবাস, তখন ওই দূষিত জীবাণু যখন দেহের ভিতর ঢোকে, ওখান থেকে যে জীবাণু সৃষ্টি হয়, ওই জীবাণু ব্লাডের ভিতর মিশিয়ে ব্লাড যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কার্বঙ্কলের রূপ নেয়। তখন ওই জায়গা এক জায়গায় যে বেরুলে আর হয় না, তখন একাধিক ছিদ্র করে ফেলে ওখান থেকে ওই পুঁজটা বেরোনোর চেষ্টা হয়। সেই ক্ষেত্রে এই ঔষধটা, বুঝতে পারছেন কার্বঙ্কলটা কি? এই তো তারপর লেখেন জট ছোটো, দেখুন পুজ হয়েই পড়ে সাদা, এই পড়ে এরকম, পুজ হয়েই সাদা এই পড়ে না, সেই ক্ষেত্রে দেখেন জট ছোটো কতগুলো হলো? পয়েন্ট 13, হয়তো অনেক হয়েছে। লেখেন 200 শক্তি, দিনে 2 মাত্রা, 3 দিন। 200 শক্তি দিনে 3 মাত্রা, 3 দিন। হ্যাঁ, 3 দিন চলবে, আর লাগবে না। দেওয়া যাবে। একটু ব্যথা থাকে তো, স্পর্শকাতর ব্যথা থাকবে, দেখবেন কথাগুলো উপরের কথা একটু মেইন লাগতে, যে আমাদের স্পর্শকাতর ব্যথা আছে কিনা। পুজ সৃষ্টি হয় এখানে, কিছুটা পুজ হয়, পরে ওঠে। তা আমরা আমাদের আজকের হিপা সালফারের আলোচনা যথেষ্ট হইল। এই আলোচনায় আমরা অন্তত এই 13-14টা পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টের উপর আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। যে দেখবেন গুলি মিস হবে না, কাজ হবে, কাজ হওয়ার মতো ওষুধে, ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, না ওই জাতীয় ক্ষেত্রে এখানে